সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাউথ এশিয়া বাংলা বৈঠকে, শনিবারের বাংলা বৈঠক। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাসকাওয়াত হাসান, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন কাকন রেজা, সাংবাদিক, কলামনিস্ট এবং উপদেষ্টা সম্পাদক সাউথ এশিয়া। আজকে আলোচনার বিষয় হচ্ছে সাবেকি মিডিয়া, মানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন বনাম নতুন মিডিয়া, এই যে মাল্টিমিডিয়া, ওয়েব পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া। এগুলো আমরা জানি যে মানুষের মধ্যে যোগাযোগের একটা চিরন্তন আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষা থেকে সেই প্রাচীনকালে দেখা গিয়েছিল যে মানুষ একজনের মৃত্যু সংবাদ আর একজনকে জানানোর জন্য, অনেক দূরের কাউকে জানানোর জন্য চিরকুটের মধ্যে করে ওই খবরটুকু লিখে কারো হাতে দিয়ে পাঠানোর বন্দোবস্ত করেছিল। যতদূর জানা যায় যে ওটাই ছিল প্রথম মিডিয়া কার্যক্রম একজন আদিম মানুষের। এরপর এই যে সংবাদ ধারণাটি, এটি ক্রমশ বিকশিত হতে শুরু করে। আমরা জানি যে একজনের সঙ্গে আরেকজনের যে যোগাযোগ, যেমন আমরা দুজন আজকে কথা বলছি, এটা আন্তঃব্যক্তিক যোগাযোগ। আমরা যখন একটা ছোট্ট গ্রুপের মধ্যে আলোচনা করি, সম্ভবত এখন যেটা হচ্ছে সেটা আমরা গ্রুপ কমিউনিকেশনই বলতে পারি। আর যখন সেটা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই ম্যাস কমিউনিকেশন। এখন যেটা দাঁড়িয়ে গেছে যে এই ইন্টারনেট প্রযুক্তির ফলে মাঝখানে যে সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার ধারণা জারিত হয়েছিল, যেখানে মোটামুটি ভাবে এক পেশে একটা যোগাযোগ ছিল, মানে সংবাদপত্রে লেখা হয়, সেটা পাঠক পড়ে, রেডিওতে কথা বলা হয়, সেখানে শ্রোতা শোনে, টেলিভিশনে কথা বলা হয়, সেটা দর্শক দেখে। ওই যে একটা এক পেশে যোগাযোগের ধারণা, পরে এটাকে একটা ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল চিঠিপত্রের আদান প্রদান এবং টেলিফোনের মাধ্যমে। কিন্তু তারপরেও এটা অতটা ঠিক বলা যাবে না যে দ্বিমুখী যোগাযোগ। ইন্টারনেট আসার পরে সেটা সম্ভব হয়ে গেছে যে মানুষ যেন আবার সেই আগের যুগে ফিরে গেছে। আন্তঃব্যক্তিক যোগাযোগের যে সুযোগ, সেইটা যেন এসে গেছে, এবং এখন এই আন্তঃব্যক্তিক যোগাযোগ বা গ্রুপ কমিউনিকেশন, একটি দলের মধ্যে যোগাযোগ বা একটা বৃত্তের মধ্যে যোগাযোগ বা আরো বড় বৃত্ত, ম্যাস কমিউনিকেশনের যে ধারণা, এগুলো মোটামুটি ভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আর কেন্দ্র প্রান্ত বলে কিছু নেই না। আগে যেমন বলা হতো যে বিবিসি লন্ডন থেকে বলছি বা সিএনএন ওয়াশিংটন থেকে বলছি, ওইটা এখন আর বোধহয় খুব একটা প্রায়োগিক বাস্তবতা নেই। এখন আকাশের ঠিকানা থেকেই বলে সবাই, আমরা আকাশের ঠিকানা থেকেই বলছি। তো এখন কাকন রেজার কাছে চলে যেতে চাইছি আলোচনায়, যে উনি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং প্রিন্ট মিডিয়া থেকে জীবন শুরু করে টেলিভিশন মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা, তারপরে আবার দেখা যাচ্ছে যে এই নতুন মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা তার। তো এই যে একটা পরিবর্তনের বাতাবরণ, এটাকে কিভাবে দেখছেন আপনি কাকন রেজা? ধন্যবাদ প্রিয় মাসকাওয়াত হাসান, ধন্যবাদ সাউথ এশিয়াকে। সাবেকি এবং বর্তমান মিডিয়াকে নিয়ে বলতে গেলে আসলে মিডিয়াটাকে বলতে হয়, যা আপনি ইতিমধ্যেই অনেকটাই বলে দিয়েছেন, যে আসলে মিডিয়া খবরের মাধ্যম। খবরটা আসলে কি? খবরটা কিন্তু আগেও ছিল। খবরটা ছিল এইভাবে, যেমন গুপ্তচর বৃত্তিও তো একটা খবর, একজন রাজ্যের খবরটা আরেক রাজ্যে পৌঁছে দেওয়া। নামজারি, যেটা জমির নামজারি বলি আমরা, দখলি সত্যই ঢেরাপিটি, এটাও কিন্তু খবর। কিন্তু যখন মানুষ খবরের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলো কখন, যে কানে কানে কথা পৌঁছানো, এই কানে কানে কথা পৌঁছানোটা এমন জায়গায় দাঁড়ালো যেটাকে জাস্ট গুজব বলা হয় আর কি, যে একটা ঘটনা ঘটলো, আস্তে আস্তে কানে কানে পৌঁছাতে পৌঁছাতে সেটা এমন একটা অবস্থায় দাঁড়ালো যার সত্যতাটাই থাকে না।
ঘটনাটা অন্যরকম। ওই যে একটা আমাদের একটা জোক আছে যে কমলাপুর রেল স্টেশনে একটা মহিলা বাচ্চা প্রসব করলেন কালো, সেটা উত্তরবঙ্গে যেতে যেতে বলছিল যে কাক হয়েছে মহিলার পেট থেকে। তো খবরের প্রয়োজনীয়তা, মাধ্যমের প্রয়োজনীয়তা, গণমাধ্যম তখনই দাঁড়ালো যে না, এইটা সম্পাদনাকৃত, যেটা বাড়তি অংশটা কেটে প্রয়োজনীয় অংশটা রেখে যে খবরটা সরবরাহ করা হয়, সেটা সেই জন্যই সেই প্রয়োজনীয়তাটাই মাধ্যম শুরু। এখন আপনি সাবেকি মাধ্যম আর সাবেকি মাধ্যমগুলো কি? প্রথমে শুরু হলো কাগজ দিয়ে, হাতে লেখা কাগজ, হাতে লেখা পত্রিকা আমাদের শুরু হলো। তারপরে আসলাম আমরা আস্তে আস্তে প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু আছে, গেল, তারপর রেডিও পেলাম আমরা, আমরা টেলিভিশন পেলাম। এখন হলো বর্তমান মিডিয়া যেটাকে বলা হচ্ছে, যেটা হলো অন্তর্জাল, অনলাইন প্ল্যাটফর্ম। সাবেকি মিডিয়ার সাথে বর্তমান মিডিয়ার পার্থক্যটা আগে বলে নিই, যে পার্থক্যটা হলো প্রযুক্তিগত। কিন্তু প্রযুক্তিগত পার্থক্যই আমি আসলে মূল পার্থক্যটা গড়ে তোলার পিছনে খুব বেশি বড় কিছু মনে করছি না। আপনি এবং আমি, আমাদের দুইজনেরই তারুণ্য গেছে এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সেই সময় মিডিয়া বলতে বিবিসি, আমাদের কিন্তু এত মিডিয়া ছিল না, উৎকর্ষতাও ছিল না, কিন্তু বিশ্বাসযোগ্যতা ছিল। বিবিসি শুনতে কিন্তু আমরা সন্ধ্যার পর কান পেতে থাকতাম। এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না, তো বিশ্বাসযোগ্যতাটা ছিল। আমাদের উৎকর্ষতাটা এসেছে, কিন্তু বিশ্বাসযোগ্যতাটা হারাচ্ছে। সাবেকি আর বর্তমানের মধ্যে তুলনা করতে গেলে আমরা প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছি, কিন্তু মানবিকভাবে চিন্তার দিক থেকে পিছিয়ে গেছি, পরাধীন হয়েছি। আমাদের স্বাধীন হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এখন ধরেন আমি পার্থক্যটা করি, এক সময় মিডিয়া ছিল আপনার জাস্ট আমার পরের দিন কাগজ পেতে হতো, আমাদের দেশে অন্তত, বাংলাদেশের মতো দেশে পরের দিন কাগজটা পেতে হতো আমাদের হাতে, যে গতকালকের কাগজ আজকে পাচ্ছি, অর্থাৎ গতকালকের কাগজ আমার আজকে পড়া হচ্ছে। আস্তে আস্তে আমরা টিভিতে পাওয়া শুরু করলাম তাৎক্ষণিক। এখন কি অবস্থা? এখন হলো তাৎক্ষণিক শুধু না, আমি খবরের সাথে এখনই প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছি খবর নিয়ে, এবং সেটা পৌঁছে যাচ্ছে তাৎক্ষণিকভাবে যার মাধ্যমের মানে মিডিয়া হাউসগুলোতে। সেখানে যারা সম্পাদনার দায়িত্ব আছেন বা এই দায়িত্বে যারা আছেন, তারা সেটার উত্তর দিচ্ছেন। একটা ইন্টারাকশন, যেটা বা পরস্পরের যেটার মধ্যে আলাপচারিতা বা সরাসরি যোগাযোগটা সম্ভব হচ্ছে বর্তমান প্রযুক্তির উৎকর্ষতার জন্য। কিন্তু আমাদের সাউথ এশিয়া বা আমাদের দক্ষিণ এশিয়াতে এই প্রযুক্তির যে সুফলটা, এটা আসলে আমরা নিতে পারছি না। আপনি দেখেন, আপনি আপনি দেশের বাইরে আছেন, আপনার দেশেই যেখানে আছেন সেখানে কদিন আগে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হলো। ভারতে একজন সাংবাদিককে দিল্লিতে গুলি করে মেরে ফেলা হলো। এটা তো গত সপ্তাহের ঘটনাই খুব সম্ভবত। তো এইখানে যে আপনার প্রযুক্তির উৎকর্ষতাটা সাবেগিক থেকে এগিয়ে আসে, আপনার বর্তমান হাল যে প্রযুক্তির দিকটা আছে, সেটা আপনি গ্রাব করবেন, সেটা আপনি আত্মস্থ করবেন, সেটা কি সম্ভব হচ্ছে? আপনি যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে আপনি প্রযুক্তির উৎকর্ষতা দিয়ে কি করবেন? আমাদের তো বিবিসি ভালো ছিল সে সময়, যে বিশ্বাসযোগ্যতা ছিল খবরে। এখন খবরের আমরা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছি, নানা চাপে তাপে। চাপ এবং তাপ দুটোর জন্যই আমাদের সাউথ এশিয়ায় খবর মাধ্যমগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, যার ফলেই আমাদের ওখানে প্রযুক্তিটা খুব বেশি। আজকে আমরা টেলিভিশন বিমুখ, মানুষ দেখেন টেলিভিশন দেখতে চায় না, রিয়েলিটি এটা। আমাদের মাধ্যমগুলো খুঁচিয়ে খুঁচিয়ে পড়ে, যার ফলে হচ্ছে কি, আমরা যে গুজব থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রযুক্তির কাছে গিয়েছিলাম, গণমাধ্যম তৈরি করেছি, যে কানে কানে কথা পৌঁছলে সেটা গুজবে পরিণত হয়। এটা মানুষের সঠিকভাবে মানুষের কাছে পরিবেশন করার জন্যই গণমাধ্যমের সৃষ্টি। সেই গণমাধ্যম আজকে কোন জায়গায়? আজকে গণমাধ্যম সেই গুজবের দিক দিয়ে হাঁটছে। আমাদের এখন এই যে আপনি প্রযুক্তির উৎকর্ষতা, আপনার অনলাইন মিডিয়ার কথা বলছি, অনলাইন প্ল্যাটফর্মের কথা বলছি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, যেটাকে সিটিজেন জার্নালিজম বলতেছি আমরা, নাগরিক সাংবাদিকতা। আমরা কিন্তু মূল সাংবাদিকতা, মেইন স্ট্রিম জার্নালিজম আজকে সিটিজেন জার্নালিজমের পেছনে দৌড়াচ্ছে। এটা কিন্তু আমাদের অনেক বড় ব্যর্থতা। আজকে মানুষ ফেসবুকের দিকে চেয়ে থাকছে, টুইটার দেখছি, কেন?
কারণ আমাদের মেইন স্ট্রিমে বিশ্বাসযোগ্যতা ওইটা আস্থা তৈরি করতে পারছে না মানুষের মধ্যে। এটা আমাদের জন্য, আমরা যারা গণমাধ্যমে কাজ করছি, এটা আমাদের এর থেকে বড় ব্যর্থতা বোধ আমাদের আর কিছু নেই। তো এই এখানে ব্যর্থ একটুখানি, এখানে যদি আমি একটুখানি বিঘ্ন ঘটাই কি, যেহেতু আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এনে ফেলেছেন এরই মাঝে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমরা টেকনিকের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ প্রযুক্তি আমাদের হাতে আসছে, কিন্তু আমাদের যে কন্টেন্ট, যে উপাদান, যে জি তথ্য উপাদান, সেইখানে ভ্রান্তি এসে যাচ্ছে, সেটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই যে টেকনিক এগিয়ে যাওয়া, প্রযুক্তি এগিয়ে যাওয়া আর মানুষের চিন্তা পিছিয়ে যাওয়া, এই তো আশঙ্কা কিন্তু চিন্তাবিদ দেরিদাও প্রকাশ করেছিলেন। উনি প্রথমে এই কথাটা বলেছিলেন যে মানুষের কিন্তু এই টেকনিকের চেয়ে তাদের কন্টেন্ট পিছিয়ে পড়বে। এবং 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 মিডিয়া বিকাশের সঙ্গে সঙ্গে আপনি দেখেন যে আজকে আমরা এমন একটা জায়গায় এসে গেলাম যে যে গুজব রটানোর একটা প্রবণতা খুব বড় হয়ে দেখা দিল এখন। ধরেন এই যে গুজব রটানোর যে প্রবণতাটা, এটা দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি। এবং এক্ষেত্রে যেহেতু দক্ষিণ এশিয়ার সমাজ একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বিকশিত হয়নি, একটা বলা যায় যে অসমতল সমাজ উন্নয়ন হয়েছে। এক একজন মানুষের চিন্তা কাঠামো তো আলাদা হবেই, কিন্তু অন্তত যে একটা পাতাতনের জায়গা যে থাকে, যে মোটামুটি ভাবে আপনি ধরেন জার্মানিতে আপনি জানেন যে একটা ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়লে এতটুকু জানে, কিন্তু এটা দক্ষিণ এশিয়ার বাস্তবতায় আপনি বলতে পারবেন না, যেহেতু শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে মানুষকে প্রস্তুত করেনি। ফলে একই টেকনিক, একই প্রযুক্তি, এটাকে বলা যায় যে ফুল থেকে মৌমাছি নেয় মধু আর মাকড়সা নেয় বিষ। তো এখন দক্ষিণ এশিয়া একটা দুর্ভাগ্যের মাকড়সা জনপদ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সাংবাদিকের নিরাপত্তাহীনতা। পাকিস্তানের মতো জায়গায় একজন সাংবাদিক তার বাচ্চাকে স্কুলে রেখে বাইরে এসে তার গাড়িতে বসেছে, সেইখান থেকে তাকে তুলে নিয়ে গেছে ওই স্কুলটা থেকে ধরুন কয়েক মিটার দূরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সদর দপ্তর। তার মানে এমন একটা যে এলাকা যেখানে কিন্তু যে কেউ আসতেও পারবে না। তার মানে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এস্টাবলিশমেন্টের বা ক্ষমতা কাঠামোর ইচ্ছা না থাকলে এই ব্যক্তিকে এভাবে ওখান থেকে তুলে নেওয়া যায় না। এই সাংবাদিক কি করেছিলেন? এই সাংবাদিক প্রতিবাদ করেছিলেন। উনি বলেছিলেন যে একজন বিচারক, উনি, ওনার নাম জাস্টিস ইসা, উনি আদালতে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে বলেছিলেন যে এই যে ফয়জাবাদে যে ধর্ণা হচ্ছে কট্টরপন্থীদের, এইখানে আপনি কেন, হোয়াট ইজ ইউর রোল হিয়ার? এবং ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা টাকা বিতরণ করছেন, এটা কি আপনাদের চাকরি নাকি? এই যে আদালত জবাবদিহির সম্মুখীন করতে চেষ্টা করেছে ইউনিফর্ম পরা লোকদেরকে, যারা নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাশালী মনে করে, হাতে অস্ত্র শস্ত্র এসে যাওয়া। সেটা কিন্তু দক্ষিণ এশিয়াতেই মনে করা হয়, এটা আপনি দক্ষিণ এশিয়ার বাইরে এটা দেখবেন না। তাহলে মানে সাংবাদিকের নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হচ্ছে। আপনি দিল্লিতে একটা হত্যাকাণ্ডের ঘটনা, আমরা বাংলাদেশেও দেখেছি যে একজন সাংবাদিক, ওনার নাম কাজল, উনি আলোকচিত্রীও ছিলেন খুব ভালো, এবং সেই 90-এর গণ আন্দোলনের কথা বললেন, বা আপনি দেখবেন যে বাংলাদেশের যে আন্দোলনগুলো, সেই তার ধাপে ধাপে বিভিন্ন জায়গায় এই আলোকচিত্রী কাজলকে পাওয়া গেছে যে উনি ছবি তুলে একটা সত্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছেন। সারা জীবন একটা মানুষ সাংবাদিকতা করার পর যখন উনি উনার সমাজে একটা চরম নৈরাজ্য দেখলেন, তখন উনি সমালোচনা করলেন ক্ষমতা কাঠামোর কিছু লোকের, যে যারা দরিদ্র মানুষের অর্থ লুণ্ঠন করে বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে, এবং মোটামুটি ভাবে যারা দেখা যাচ্ছে যে 5 স্টার হোটেলে একটা এসকর্ট সার্ভিসের বুলবুলি আখড়া এর মধ্যে চলে গেছে। এই কি সমাজ? সাম্যভিত্তিক সমাজ করতে চেয়েছিলাম আমরা, সেখানে কেন এরকম ময়ূর প্রাসাদে বসে কিছু লোক লুণ্ঠন করবে? এই প্রশ্ন তোলার কারণে
ওনাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে, উনি এখনো জেলে। করোনার মধ্যে তার জীবন বিপন্ন, কিন্তু উনি জেলে। এই যে সমস্যাগুলো, একটু দক্ষিণ এশিয়াতে ভয়ঙ্কর একটা রূপ পরিগ্রহ করেছে। ফলে একদিকে এই যে জনগণের গুজব রটানোর প্রবণতা, এটা নিজের অদক্ষতা থেকে, অযোগ্যতা থেকে। দায়িত্বশীল আচরণ করলে দেখবেন নাগরিক সাংবাদিকতা কেন মূলধারার সাংবাদিকতাকে ছাড়িয়ে যাবে না। সুনামির সময় যখন সিএনএন এর হাতে কোনো ফুটেজ নেই, তখন সিএনএন ফুটেজ পেয়েছিল কিন্তু নাগরিক সাংবাদিকের ক্যামেরা থেকে। তার মানে এমন একটা যুগ, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ নিয়ে যে কোনো মানুষ তার বিপদের কথা জানাতে পারে, তার জনপদের সমস্যার কথা জানাতে পারে, সেখানে দুর্ভিক্ষ হলে সে কথা জানাতে পারে, সেখানে আইনের শাসন না থাকলে সে জানাতে পারে, অন্যায় অবিচারের বিরুদ্ধে সে তার প্রতিবাদ জানাতে পারে তথ্য দিয়ে। সুতরাং এই যে সুযোগ মানুষের হাতে এসেছে নিজেকে বাঁচানোর, নিজের সমাজকে বাঁচানোর, এটাকে সুন্দরভাবে গ্রহণ করছে অনেক দেশের মানুষ, যেখানে সুষম শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজ গড়ে উঠেছে। কিন্তু দক্ষিণ এশিয়ায় যেহেতু নীতি নির্ধারকের ছেলে মেয়েরা বিদেশে পড়ালেখা করেন, অক্সফোর্ডে কেমব্রিজে পড়ে, এমআইটিতে পড়ে, তারা দেশে বাচ্চারা কি করছে না করছে এ নিয়ে গত 70 বছরে আমরা দেখিনি যে পাকিস্তান, ভারত, বাংলাদেশের নীতি নির্ধারকরা, প্রশাসকরা, মানে এই যে ক্ষমতা কাঠামোর উচ্চ ভবনে যারা বসে থাকেন, তাদের কাউকে আমরা দেখিনি যেদের কোনো মাথা ব্যথা আছে। এমনকি করোনার সময় দেখেন এরা সব এয়ার বাসে চড়ে উড়ে বিদেশে চলে যাবে চিকিৎসা করাতে, চোখের ছানি কাটাতে মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যায় এবং দক্ষিণ এশিয়ার হাসপাতালের অবস্থা দেখছেন। সুতরাং তারপরেও একটা আশার চিত্র এখানে আছে যে সরকারি মিডিয়াগুলো বাতাবিলে মিডিয়া হয়ে পড়ে, ক্ষমতা কণ্ঠস্বর হয়ে পড়ে, সেইখানে হিজ মাস্টার্স ভয়েস হয়ে পড়ে, তাই না? একটা একটা মনে হয় যেন একটা ওই সেই গোল একটা মাইকের সামনে একটা কুকুর বসে আছে, একটা সারমেয় মিডিয়া। যা তো ওই অবস্থা থেকে তো মানুষকে মুক্তি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি কি বলবেন কাকন রেজা? সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই মুক্তি দিয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে স্বাগত জানিয়েও আমাদের গণমাধ্যমটাকেও তো গড়ে তুলতে হবে। মানুষের আস্থার জায়গা। আমরা সামাজিক মাধ্যম থেকে একটা খবর পেলাম, কিন্তু সেই খবরের প্রকৃত দিকটা বিশ্লেষণ করার দায়িত্ব এবং সেটার ঠিকটা তুলে ধরার দায়িত্ব। যেমন আমি আপনাকে বলি একটা ব্যাপারে, যে কিছু ব্যাপার আছে যেগুলো মিডিয়াতে আসলে ভালো থেকে খারাপ বেশি হয়। যেমন একটা দাঙ্গার কথা, আপনি যদি মিডিয়াকে দাঙ্গার ছবিটা ছড়িয়ে দেন, তাহলে যারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাউন্টার পার্টটা আবার অন্য পার্টটাকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। তো আপনি যখন এই দাঙ্গার ছবিটা ছড়ে যাবে সামাজিক মাধ্যমে, তাহলে সামাজিক বিশৃঙ্খলাটাও সাথে ছড়ে যাবে। এইখানে দায়িত্বটা হলো গণমাধ্যমের। সামাজিক মাধ্যমকে সুস্থভাবে চালানোর দায়িত্ব কিন্তু গণমাধ্যমের। কিন্তু আমাদের সাউথ এশিয়া এবং অন্যান্য জায়গায় আপনি দেখেন, হ্যাঁ, অন্যান্য যে জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের দরিদ্র দেশগুলিতে আমাদের গণমাধ্যম সামাজিক মাধ্যমের পেছনে হাঁটছে। সেটি নিউ ইয়র্ক টাইমসের একটা খবর দেখেন, সেটা নিয়ে কিন্তু আমাদের সেখানকার সোশ্যাল মিডিয়াতে বিশ্লেষণ চললো। তারা কিন্তু সেই খবরটার আগে যেতে পারেনি, তারা বিশ্লেষণ করছিল। তো কিছু কিছু জিনিস আছে যেটা গণমাধ্যমের দায়িত্বশীলতাটা এখানে খুবই একটা বড় ফ্যাক্টর, যে আপনার একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি গণমাধ্যম দিয়ে, একটা খারাপ জিনিসকে ভালো দিকে। সামাজিক মাধ্যম আমাদের আরো চ্যালেঞ্জটা হলো এখন গণমাধ্যমে, যে সামাজিক মাধ্যম যেহেতু সবগুলো খবর তুলে দিতে পারছে, তাদের মানুষের যেটা না বলা কথা, আমরা অনেকে বলতে পারছে না, গণমাধ্যম যেতে পারছে না, সেই কথাগুলো যখন জানতে পারছে সামাজিক মাধ্যম থেকে, গণমাধ্যম সেটাকে বিশ্লেষণ করতে পারে, সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। কিন্তু সেই দায়িত্বগুলোতেও দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলো পিছিয়ে। কিছুদিন আগে দেখলাম একটা খবরের যেটা, আর আপনি দেখেন আরেকটা ব্যাপার, আমি আপনাদের গণমাধ্যমের ব্যর্থতার কিছু কিছু দিকগুলো বলি। আপনার সামাজিক মাধ্যমে যে সাবরিনা অ্যারেস্ট হলেন জেকেজির ব্যাপারে, আমাদের করোনা টেস্টের ভুয়া সনদপত্রের ব্যাপারে, সামাজিক মাধ্যমে অনেকেই দেখলাম যে যেটা মানে অশোভন, একজন নারীর শরীর এবং নারীর সাজ পোশাক নিয়ে কথা বলাটা অশোভন। আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু একেবারে সয়লাভ হয়ে গেল। এই জায়গাটাই নিয়ন্ত্রণ করার কথা ছিল গণমাধ্যমে।
যে না, একজন নারীর অপরাধ নিয়ে কথা বলতে পারি আমরা, তার পোশাক নিয়ে না, তার চরিত্র নিয়ে না, তার শরীর নিয়ে না। কিন্তু এটা না করে দেখেন গণমাধ্যমেও আমরা দেখলাম সেই সাবরিনার কিছু এমন ছবির দেওয়া হলো যে সামাজিক মাধ্যমের কথাগুলোকে সাপোর্ট করে সেই গণমাধ্যম, এবং গণমাধ্যমেও বলা হলো একইভাবে সামাজিক মাধ্যমের ভাষায়। তো এই যে যে দুইটা মাধ্যম আপনার সিটিজেন নাগরিক সাংবাদিকতা এবং মূল সাংবাদিকতা, এইটার মূল সাংবাদিকতার কাজ হলো নাগরিক সাংবাদিকতাটাকে বিশুদ্ধরূপে পরিবেশন করা, এই জায়গাটা আলোচনা করা। এটা যদি এখন তো আপনার দেখেন খবরের সাথে সাথে গণমাধ্যমগুলোর মতামত, আমরা যে মতামত দিই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, পর্যালোচনার জায়গাটা, বিশ্লেষণের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলোকে আমরা হাইলাইটস করছি না, মতামত দিচ্ছি কাদের? হ্যাঁ, যারা হয়তো মানে আপনার যে বললেন যে জি হুজুর টাইপ হিজ মাস্টার ভয়েস, এরকম কারো মতামত বেশিরভাগ চলে আসে। এটা বিশ্লেষণ করার এই জিনিসটা ছিল গণমাধ্যমের, যে এটা ভুলটা সামাজিক মাধ্যমে শুধরে দেওয়া এবং সমালোচনা করা, সামাজিক মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে লিখছেন তাদের সম্পর্কে বলা যে নারীদের এই, আপনি যে রুচির কথা বলছিলেন এটাও কিন্তু যে আমি একটু আগে বললাম শিক্ষার সঙ্গে সম্পর্কিত। এবং আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে সাংবাদিকতার নীতি নৈতিকতা একই। সেই নীতি নৈতিকতা সংবাদপত্রের জন্যও যা, রেডিওর জন্যও তাই, টিভির জন্যও তাই, এই মাল্টিমিডিয়া ওয়েব পোর্টালের জন্যও তাই, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যও তাই। কিন্তু দক্ষিণ এশিয়াতে যেটা হয়েছে যে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে যুক্তিতে না পারলে, মানুষের সঙ্গে একটা আলোচনা করার সময় যুক্তি বুদ্ধিতে না পারলে তখন একটা খারাপ কথা বলবে, একটা একটা নোংরা কথা বলবে। আমি যেটা বলেছিলাম যে ফুল থেকে মৌমাছি নেয় মধু আর মাকড়সা নেয় বিষ। তো আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি মাকড়সা চক্র দেখতে পাই যে যারা নারীকে নিয়ে অবমাননা করতে খুবই পছন্দ করে। এবং বোঝা যায় যে এই যে দক্ষিণ এশিয়ার সমাজটা, এখানে এত বেশি বলা যায় যে দমন, বিনোদনের এত অভাব যে নারী শরীর কেন্দ্রিক বিনোদনের বাইরে গিয়ে যে বৃহত্তর পৃথিবীর দিকে তাকানো, একটু সুন্দর সমুদ্রের দিকে তাকানো, একটু প্রকৃতির দিকে তাকানো, একটু নদীর দিকে তাকানো, এইটা সমাজে আগে ছিল, ধীরে ধীরে শেষ হয়ে গেছে। আমার ধারণা যে প্রযুক্তির সঙ্গে অভিযোজনের সময় লাগবে। আপনি জানেন যে বেশ কিছু অশালীন ওয়েবসাইটও থাকে ইন্টারনেটে, মৌমাছির জন্য মধু যেমন আছে, বিষও আছে মাকড়সার জন্য, পর্ন সাইট আছে। এইগুলোর সঙ্গে কিছুটা সময় লাগবে একটা সামঞ্জস্য বিধানে মানুষের বুঝতে যে কোনটা ভালো কোনটা মন্দ। মানুষের মধ্যে দায়িত্ববোধ না আসলে আমার মনে হয় যে মাধ্যম এদেরকে একটা করতে পারবে না। আর এই সমাজ থেকেই তো মানুষ উঠে এসে সাংবাদিকতা করে বা বিভিন্ন দায়িত্ব পালন করে। ফলে আপনি যে দায়িত্ববোধের জায়গাটা আশা করছেন, এটা প্রিন্ট মিডিয়ার যুগে ছিল, যে সেই সময় এক একজন সাংবাদিক মানে মানে একটা একটা দায়িত্ববান মানুষ, দায়িত্বশীল একজন মানুষ, নৈতিকতার জায়গায় তাকে নড়ানোর সামর্থ্য কোনো খাকি পোশাকধারীরও থাকতো না, এটা কোনো জমিদারেরও থাকতো না, কোনো ব্যবসায়ীরও, লুটেরারা তাদেরকে কখনো পদানত করতে পারেনি। এবং একটা নিয়ম কিন্তু দেখেন প্রাচীনকালেও ছিল, যে আপনি বললেন না যে গুপ্তচর বৃত্তিও একটা সাংবাদিকতা, এই যুদ্ধের ময়দানে গুপ্তচরকে হত্যা করা যাবে না, এই নীতিও কিন্তু তখন মেনে চলা হতো। কিন্তু বর্তমান সময়ে আপনি দেখছেন যে সাংবাদিককে হত্যা করা হচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইরকম একটি নৈরাশ্যের ছবি যেমন আছে, তেমনি ইতিবাচক দিকও কিছু বোধহয় আছে। সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি, যে আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে ওই প্রিন্ট মিডিয়ার যে পেশাদারিতার জায়গা, যে শুদ্ধতার জায়গা, ওই সেই পুরনো শিক্ষকের কাছ থেকেই আসলে আমাদের সবাইকে শিখতে হবে। কারণ আমরা ইন্টারনেট প্রযুক্তি আসার পর অন্তত বুঝতে পারি যে এই বিশাল পৃথিবীতে আমরা তো জ্ঞান সমুদ্রের পাশে কয়েকটা নুড়িও কুড়াতে পারিনি, নিউটন তো তা পেরেছিল। আপনার শেষ কথাগুলো আজকের আড্ডা, যেহেতু ইন্টারনেট সংযোগে খানিকটা বিভ্রান্তি আছে। শেষ কথা হলো, আপনি তো শেষের কথা বলেই দিয়েছেন যে আমাদের পুরনো শিক্ষকের কাছে ফিরে যেতে হবে, আমাদের নীতি নৈতিকতার কাছে ফিরে যেতে হবে। সাংবাদিকতা এমনিতেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্যে প্রথম দিকের ক্রমে আছে সাংবাদিকতা। এটা 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 নিয়ে কোনো দ্বিধা নেই কারো। সাংবাদিকতা করতে গেলে ঝুঁকি নিয়েই করতে হবে, ঝুঁকি থাকে কিছু কিছু পেশায়, যারা
সেনাবাহিনীতে তাদের ঝুঁকি নিয়ে যায়, যে যুদ্ধে জীবন উৎসর্গ করতে হতে পারে, যারা এই ধরনের সেইভাবে সাংবাদিকতায় যারা যায় তারাও জানে যে ঝুঁকি আছে, কারণ সাংবাদিকদের একটা প্রতিপক্ষ থাকে সবসময়। প্রতিটা সাংবাদিকেরই, প্রতিজনের সাংবাদিক মাধ্যম এবং ব্যক্তিগতভাবে সাংবাদিকের প্রতিপক্ষ থাকে সব জায়গায়। শুধু খবরের প্রতিপক্ষ না, ঈর্ষার প্রতিপক্ষ আছে একটা, জেলাসি যেটা বলি আমরা, যেটা আমাদের সমাজের সব ক্ষেত্রেই আছে। সব মিলিয়ে সাংবাদিকের একটা প্রতিপক্ষ থাকে। তো আমাদের প্রতিপক্ষকে ডিঙিয়ে মারিয়ে কাজ করতে হবে, এই কৌশলটা শিখতে হবে আমাদের। আর শিখতে গেলে আপনার সেই কথা অনুযায়ী আমাদের নীতি নৈতিকতার কাছে ফিরে যেতে হবে, আমাদের ব্যক্তিগতভাবে সৎ থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে এবং শিখতে হবে, জানতে হবে যে সাংবাদিকতাটা আসলে কি। এর কোনো বিকল্প নেই। আপনার সামাজিক মাধ্যমে যারা লিখছেন করছেন তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই, আমাদের গণমাধ্যমে যারা কাজ করছি তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। আমরা যদি তাদের শেখানোর চেষ্টা করি তাহলে হয়তো সামাজিক মাধ্যমটাও একসময় ঠিক হয়ে যাবে। আমরা যদি বারবার বলার চেষ্টা করি যে সামাজিক মাধ্যমে এই জিনিসগুলো ভুল হচ্ছে, আমরা যদি বারবার লেখার চেষ্টা করি যে এটা গুজব হচ্ছে বা এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে, তখন সামাজিক মাধ্যম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু আমাদের গণমাধ্যমের একটা বড় দায়িত্ব আছে। তো আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি, হয়তো আমরা, আপনি যে সমাজের আশা করছেন যে সামনে প্রযুক্তির সাথে যে একটা মানে সমন্বয় সাধনের একটা সময়, সেই সময়টা হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, সমন্বয় সাধনটা হয়ে যাবে আমরা যদি চেষ্টা করি আর কি। তো আমাদের চেষ্টাটাও তো সেইভাবে নাই, সত্যি কথা বলতে গেলে যেটা, তো আমাদের চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের সম্মান নিজেদের বাঁচাতে হলে, আমরা যদি এই পেশায় থাকতে চাই, এই পেশাটাকে পেশা মনে করি, এটা আমাদের ডেডিকেশন থাকে, আমরা কমিটেড হই, তাহলে হয়তো আমরা এটা থেকে উদ্ধার পাবো, আমরা এই পেশাটাকে বাঁচাতে পারবো। সাবেকি মাধ্যম এবং বর্তমান মাধ্যমের নীতি নৈতিকতার জায়গাটা এক হবে, এবং নীতি নৈতিকতার জায়গাটা এক হলে যে প্রযুক্তিগত উৎকর্ষতা আছে সেটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো এবং একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। এই তো আর কি। ধন্যবাদ আপনাকে। কাকুন রেজা, অনেক ধন্যবাদ। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বিশ্বজোড়া এই পাঠশালার আমরা সবাই ছাত্র, চলুন শিখি কিভাবে ভালো সাংবাদিকতা করতে হয়। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল।